2-2.5 লাখ টাকা আমি একদিনে কামাই। আমার নায়িকা পপি, আমার নায়িকা শিমলা, আমার নায়িকা মেহজাবিন, আমার নায়িকা শখ। মৌসুমী আপু এবং আপনার মধ্যে যে বন্ডিং বা সুন্দর সম্পর্ক, সেটা নিয়ে অনেক অনেক কথা বলে, আপনি এটা নিয়ে কি বলবেন? আমি আসলে গুজব নিয়ে কিছু বলতে চাই না। চিত্রনায়িকা মৌসুমী একজন প্রিয়দর্শনী, নট অনলি মি, আমার কাছে না। আপনাকে ঢাকাতে পাওয়া যায় না, আপনি হ্যাঁ। ঘুরে বেড়ান। আমি প্রতি বছর জানুয়ারি থেকে আমি সিলেক্ট করি আমি কোথায় থাকবো, কতদিন থাকবো। সেটা আমেরিকাতে কতদিন, কানাডাতে কতদিন, লন্ডনে কতদিন, দুবাইতে কতদিন, ইটালি কতদিন, বাংলাদেশে কতদিন, ওয়ার্ল্ডের যে দেশে আমি যাই এখনো ময়মনসিংহ এর তুতা এই নামে আগে ডাকে, তুতা ভাই। আমরা তো মূলত আপনাকে অভিনয় শিল্পী হিসেবে বেশি জানতাম। আমি রাইটার, ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড অ্যাক্টর 1:4। যখন প্যাকেজ শুরু হলো বাংলাদেশ টেলিভিশনে, তখন প্রথম প্যাকেজ আমি প্রযোজনা করি। আর্টিস্ট ছিল মাহফুজ আহমেদ, আর তার সাথে প্রথম রিচির প্রথম প্যাকেজ নাটক ছিল এটা। এবং আমার লেখা উপন্যাস আছে, যেটা অনেকে হয়তো জানেন না। আমার প্রায় 22টা উপন্যাস আছে কলকাতা বাংলাদেশ মিলে। আরে বাহ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিপিএস স্পটলাইটে। সঙ্গে আছি মৌ, আর আজ আমার সঙ্গে রয়েছেন ময়মনসিংহের তোতা। এই নাম বললে তাকে আমরা সবাই চিনি, তবে আমার একটু কনফিউশন রয়েছে তাকে নিয়ে। তিনি আসলে কখন কোথায় থাকেন, কখনো কানাডা, কখনো আমেরিকা, কখনো দুবাই, কখনো কাতার, কখনো বাংলাদেশ। তো কখন তিনি কোথায় থাকেন এটা আবিষ্কার করাটা খুব কঠিন, তবে তিনি স্ক্রিনে সবসময় থাকেন। আমাদের সঙ্গে রয়েছেন অভিনয় শিল্পী, নির্মাতা, প্রযোজক হাসান জাহাঙ্গীর। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এখন তো এখানে আছেন টিবিএস এর সেটে, একটু আগে কোথায় ছিলেন? একটু আগে ছিলাম প্রথম আলোতে। আচ্ছা, তার আগে কোথায় ছিলেন? তার আগে ছিলাম আরেকটা পত্রিকাতে। ও ফাইন, তার মানে এখন পত্রিকা ঘুরে বেড়াচ্ছেন হাসান জাহাঙ্গীর। ঘুরে বেড়াচ্ছি না, বাধ্য হয়ে যেতে হচ্ছে, উপায় নাই। পত্রিকা চ্যানেল, ডেইলি 2-4টা চ্যানেলে মূলধারার যারা আছে, যেখানে যাওয়া যায়। হ্যাঁ। আর আমার প্রসঙ্গে যখন কেউ কিছু জানতে চায়, বাসায় আসতে চায়, এটা আমি অ্যালাউ করি না। আর রাস্তাঘাটে সব জায়গায় আমি কথাও বলি না। তো মূলধারার জায়গায়, মূলধারার মানুষ, ওখানে যেতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, ওকে। অ্যাকচুয়ালি আপনি কোথায় থাকেন? আমি তো বাসায় থাকি। বাসাটা কোথায়? আমার বর্ণ খিলগাঁও, ঢাকা। এটা তো খিলগাঁও, ঢাকায়, কিন্তু আপনাকে ঢাকাতে পাওয়া যায় না, আপনি ঘুরে বেড়ান। ঘুরে বেড়াই। সেটা হচ্ছে আমি প্রতি বছর জানুয়ারি থেকে আমি সিলেক্ট করি আমি কোথায় থাকবো, কতদিন থাকবো। সেটা আমেরিকাতে কতদিন, কানাডাতে কতদিন, লন্ডনে কতদিন, দুবাইতে কতদিন, ইটালি কতদিন, বাংলাদেশে কতদিন, মালদ্বীপে কতদিন, দেশের বাইরে আর যে জায়গায় যাওয়া হয়নি ওখানে কবে যাচ্ছি, এগুলো আমি একটা নোট করি এবং ওই অনুপাতে চলি। মিলে 1-2-3 মাস বাংলাদেশে থাকা হয়। তার মানে 12 মাসে আপনি মানে 4 ভাগ করলে একটা ভাগকে দিচ্ছেন বাংলাদেশ, বাকি ভাগগুলো আপনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে কাজ করছেন, সেখানে মেক করছেন, বিজ্ঞাপন নির্মাণ করছেন। আমরা বোধহয় এর আগে দেখেছি দুবাইতে গিয়ে আপনি কোন একটা শোরুম ওপেন করেছিলেন। শোরুম উদ্বোধন করেছি, ওখানে বিজ্ঞাপন বানিয়েছি এবং হাইট্রোটের বিজ্ঞাপন ট্যুরিজমের উপরে। মালদ্বীপে করেছি, ইটালিতে করেছি, আমেরিকাতে। এই যে যারা ক্লায়েন্ট আপনার, বিদেশি ক্লায়েন্ট, এদের সঙ্গে আপনার যেই কানেকশন, এটা যখন আপনি বাংলাদেশে থাকতেন, আমরা তো মূলত আপনাকে অভিনয় শিল্পী হিসেবে বেশি জানতাম, যারা আমরা সাধারণ অডিয়েন্স। এরপর হ্যাঁ, আপনি টেলিভিশনের বড় দায়িত্বে ছিলেন দীর্ঘদিন, আপনি এরপর অন্য জায়গায় চলে গেলেন, আপনার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। সো আমি একটু এই কাজটা সম্পর্কে জানতে চাই, যেহেতু আপনি ঘুরে ঘুরে কাজ করেন। আসলে মূলত আমার কাজটার আগে যে আমি ব্যাকগ্রাউন্ডটা কি, আমি আসলে কেন যেতে পারি, যাচ্ছি, কেন আমাকে পছন্দ করেন। আমি হাসান জাহাঙ্গীর, সবার ভালোবাসার কারণ হাসান জাহাঙ্গীর। আমি রাইটার, ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড অ্যাক্টর 1:4। এই 4টা পদবি বিয়ার করা অনেক কষ্ট। যেটা আমাকে বয়রা পরিবারের খ্যাত, যে কথাটা তুমি বললা, যে ময়মনসিংহের তুতা, ওই একটা সিরিয়াল যেটা বাংলাদেশে এত বড় সিরিয়াল হয়নি, যেটা একটা আরটিভির একটা বড় প্রোডাকশন ছিল। তো একে একে এরকম প্রায় 26টা বড় সিরিয়াল বাংলাদেশে অনিয়ার হওয়া, 4 থেকে 500 সিঙ্গেল নাটক যাওয়া, বাংলাদেশে 2 থেকে 300 টিভিসি হওয়া, এইটা আমার অনেক কষ্ট হয়েছে এই জায়গাটায় আসতে। পাশাপাশি আমি অনেক মুভিতে কাজ করেছি, মোর দেন 35 মুভি রিলিজ হয়েছে আমার। পাশাপাশি লেখালেখি, আমি একটা পত্রিকায় লেখালেখি করতাম
এবং আমার লেখা উপন্যাস আছে, যেটা অনেকে হয়তো জানেন না। এটা এটা আমার জানা ছিল না বাই দ্য ওয়ে। আচ্ছা, আমার প্রায় 22টা উপন্যাস আছে কলকাতা বাংলাদেশ মিলে। আরে বাহ। আরেকটা জিনিস হয়তো অনেকে জানেন না, আমি কিন্তু বিসিএস দিয়েছিলাম 98-এ। 98 এত আগে? এত আগে। আর আমার মেট্রিক কত সালে এটা না বলি তো, সো আমি এইটা আমি জানতে চাই ম্যাট্রিকটা কত সালে। আচ্ছা, এটা বলে ফেলুন। না, এটা বলে ফেললে আমার সাথে কোয়ার্টিস্ট পাবো না, নায়িকা। আর না, এটা ভুল কথা। এটা বরং ক্রেডিট। আপনি দেশের বাইরে দেখুন যে নায়কদের এই বয়স নিয়ে কোনো ঝামেলা কিন্তু নেই। 50 আপের পরে ওরা আসে অ্যাক্টিং করতে। আমি আমেরিকাতে দেখেছি, এক্স্যাক্টলি, এবার বহির্বিশ্বে দেখেছি। আপনি এসএসসি পাস করেছেন কত না, সালে? এটা বলা যাবে না। এটা দুঃখজনক। আমি ভেবেছিলাম যে আপনি অনেক ট্রান্সপারেন্ট হবেন, আপনি বলবেন। না, এটা কেন বলা যাবে না? আমি খুব মজার একটা বিষয় আছে। আমি যে দেশে যাই আমাকে বলে, আপনার মেট্রিক 93 না, আসেন আমাদের সাথে নিয়ে গ্রুপ ছবি টবি তুলে। আবার এসে আপনি 86 এর বেস না? আমি তাকায় দেই, আরে চাই রসিন আসেন বসেন। হ্যাঁ না, উনি 88 আমাদের সাথে বেস। আমি যদি বলে ফেলি মজাটা চলে যাবে। আপনি কি 82 ব্যাচ? না, আমি অনেক আগে। 82 ব্যাচের আগে এসএসসি? 86 এর লোক আমাকে নিয়ে টানাটানি করছে, আর কিছু না বলি তো। তো ওখান থেকে তুমি এটা করলে বুঝবা, অনার্স মাস্টার শেষ করে বিসিএস দিতে কত বছর লাগে। হ্যাঁ, তো যার জন্য আমি পড়াশোনা যখন করেছি, আমি একটা আমার যোগ্যতায় আমি যে ওটা কি প্রথম বিসিএস ছিল আপনার? 98? আচ্ছা, ফাইন। তাহলে কাউন্ট করতে দর্শক সুবিধা হবে। আচ্ছা, আর বিসিএস একবারই দিয়েছি। আর এমনি আমি একটা কলেজে লেকচারার ছিলাম। প্রথম ছিলাম আল হেরা কলেজ, তারপর হচ্ছে আইডিয়াল সিটি কলেজ। তারপর এটা হচ্ছে আমি যখন মিডিয়াতে তখন আসি, মিডিয়াতে কিন্তু মিডিয়াতে এলেন কিভাবে? মিডিয়াতে এসেছিলাম বিটিভিতে একটা কাজ ছিল, মোর দেন 91 বা 90-তে বা 89-এ। তো ওখানে সৈয়দ জামান একজন প্রডিউসার ছিল, ওনার দেলোয়ার জান জন্টুর সাথে ভালো পরিচয়। তো ওনার শুনলো যে এই ফ্যামিলির সাথে আমার রিলেশন, তো বললো যে আমাদের একটা ক্যারেক্টার আছে, উনি যেহেতু উনি করতে পারে। তখন আমি চিফ অ্যাসিস্ট্যান্টই করি, চিফ আরো পরে ফিল্মে জন্টুবের সাথে, দেলোয়ার জান জন্টুর সাথে। দেলোয়ার জন্টুর বড় ভাই হচ্ছে আমার আবার আত্মীয় হয়, আমার কাজিনের হাজবেন্ড। তো ওই সুবাদে আমার ফিল্মে তখন বিচরণ ছিল। ওইভাবে আমার বিটিভিতে 89 মেবি 90 এই তখন ইন করা। আর যখন প্যাকেজ শুরু হলো বাংলাদেশ টেলিভিশনে, তখন প্রথম প্যাকেজ আমি প্রযোজনা করি। আর্টিস্ট ছিল মাহফুজ আহমেদ, আর তার সাথে প্রথম রিচির প্রথম প্যাকেজ নাটক ছিল এটা। মাহফুজ রিচি আপু, মানে মাহফুজ ভাই রিচি আপু প্রথম জুটি, এবং সেটা প্রযোজনার দায়িত্বে ছিলাম আমি, শাহিন ভাই, আমার দুজন মিলে। তারপর আমি প্রযোজনা করি, সেটা হচ্ছে তনিম আহমেদকে নিয়ে। তারপর প্রযোজনা করি এটিএম ভাইকে নিয়ে। তারপর প্রযোজনা করে অনেক বাবুল আহমেদ সহ অনেকেই কাজ করেছেন। তো এই যে আমার ওখান থেকে আস্তে আস্তে আসা, একটা সময় আমি অনেক কাজ করছি, মোটামুটি পরিচিতি পাচ্ছি। যখন RTV ভয়রা পরিবার করি, আশিক ভাই তখন বাংলা ভিশন থেকে এসছে। বাংলা ভিশনে আমার একটা সিরিয়াল গেল, ভালো গেছে। আমার রেদওয়ান রনির সাথে আমি তখন ওর 50 চলে, আমার চলে রঙের দুনিয়া। তো এর আগে আমার বৈশাখীতে বড় প্রোডাকশন যাই। আশিক ভাই আমাকে বলতেছিল, হাসান আপনাকে দিয়ে একটা ভালো কাজ করতে চাই, এমন একটা গল্প তৈরি করেন যেটা একদম মিডিয়া এই আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। তাই বললাম একটা সিঙ্গেল দিয়ে আগে কদেন। তো একটা কমেডি সিঙ্গেল দিলাম এটিএম ভাইকে নিয়ে। এত রেসপন্স, এত টিআরপি, উনি ডেকে নিয়ে একদিন বললো আপনি সিরিয়াল করেন, যা টাকা লাগে আমি দিব। আশিক ভাই তো মন খোলা মানুষ, বড় মনের মানুষ, যান করেন। তখন আমি ভয়রা পরিবার কানে এটিএম ভাইকে নিয়ে গল্প শুরু করলাম। এটিএম ভাই তো কানে কম শুনে। যদি বলি যে মিস কিস, আর কিস না মিস করতেছে আপনাকে, উনি বলে কিস করতেছিস কারে, উনি অনেকটা শুনে অনেকটা না শোনার বান করে। হ্যাঁ, তো তখন আমার হঠাৎ মনে হইলো যে আপনাকে নিয়ে যেহেতু বলছে সিরিয়াল করতে, আপনাকে কেন্দ্রীয় ক্যারেক্টার আপনি বয়রা এবং আপনার পরিবারের সবাই বয়রা, কখন এই শুরু করলাম। আর এটা তো ইতিহাস হয়ে গেল। ওয়েলকাম to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. আর আমার
এটিএম ভাইয়ের সাথে যখন আমি সিরিয়ালটা শুরু করি, একটা ক্যারেক্টার দরকার ছিল, ওই ক্যারেক্টার আমি পাচ্ছিলাম না, নাম না বলি, তখনকার হিট হিরো। তখন আশিক ভাই, ভাই তো আপনি তো মঞ্চের আর্টিস্ট। আমি তো 12 বছর মঞ্চ করেছি। করেছেন আপনি? কোন থিয়েটারে ছিলেন? আমি নাট্যধারাতে ছিলাম। আচ্ছা, আমি প্রাচ্যনাট্যে। হ্যাঁ, আমি নাট্যধারা 85 থেকে আমি মঞ্চে কাজ করি, 85 থেকে 92 পর্যন্ত, maybe, আচ্ছা, আরো বেশি। তো আমি লাল সালও করেছি। বাহ। তো আমার শৈলে তো অভিনয়, আমি যেহেতু মঞ্চের ছেলে, মঞ্চে কাজ করেছি। তো তখন আমি একটা আঞ্চলিক ভাষা আমি কিন্তু প্রথম নিয়ে আসছি বাংলাদেশে, প্রায় 64টা জেলার আঞ্চলিক ভাষা। ময়মনসিংহটাকে আমি প্রাধান্য বেশি দিলাম, আর অন্যগুলোকে একটু কম দিয়ে সব ডিস্ট্রিক্টের ভাষা দিয়ে। এমন কোনো শিল্পী নাই ওই আমলে, যারা 2005-6 সাল থেকে আমি শুরু করেছিলাম। সবচেয়ে বড় সিরিয়াল ছিল RTVর, অনেক বছর একটা না। তো ওইটা দিয়ে আমাকে ময়মনসিংহের তুতা হিসেবে চিনে ফেললো। তখন তো আমাদের দেশের বাইরেও টেলিকাস্ট হতো, বিশেষ করে মিডল ইস্টে। এত জনপ্রিয়তা পেলাম আমি 14 সালে, আমি আল্লাহ আমাকে নিয়েছিলেন হজ করতে, বড় হজ করতে গেলাম। আমার যে নিয়ে গেল কাফেলার লোক, পিছন থেকে তুতাবাই ডাক শুরু করলো এয়ারপোর্ট থেকে। হুজুরা আমার খুঁজে পাচ্ছে না, 100-200 লোক হয়ে গেল। আরে বাহ। আমি যে কি পরিমাণ জনপ্রিয় আমি নিজেও জানি না। এর মধ্যে আমার হচ্ছে এহারামের কাপড় পরা। আরে ভাই, আমার কাফেলা চলে যাচ্ছে, আমরা তো অনেকগুলো 300 হাজি একসাথে। আমার ছবি তুলে কথা বলে, এটা নিয়ে আসছে, জুস নিয়ে আসতেছে, তুতা ভাই আপনার দেখলাম নাটকে মেরে ফেলছে, আবার এই করছে, সব মুখস্থ। কি পরিমাণ জনপ্রিয় ময়মনসিংহের তুতা, ময়মনসিংহ তুতা এবং বয়রা পরিবার, সেটা RTV এখনো স্বীকার করে। হ্যাঁ। তো এই যে শুরু হলো, ওয়ার্ল্ডের যে দেশে আমি যাই, এখনো যে কথাটা তুমি শুরুতে বললা, ময়মনসিংহের তুতা এই নামে আগে ডাকে, তুতা ভাই, তারপরে হাসান জাহাঙ্গীর। তো ওই বদলতে আমি যাওয়া আসা শুরু হলো বিভিন্ন দেশে, যেতে যেতে এখন তো ওয়ার্ল্ড ওয়াইড আমি সবার সাথে একটা কানেকশন তৈরি হয়ে গেছে, এবং আপনি আর্টিস্টদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন শো অ্যারেঞ্জ করেন। শো করছি, বিজ্ঞাপন বানাচ্ছি, ডকুমেন্টারি করছি। এর মধ্যে একটা ফিল্ম করে আসলাম আমেরিকাতে। তা আমি সব জায়গায় কাজ করছি আর কি। এই জায়গাটা যখন এক দেশ থেকে আরেক দেশে শোনা শুরু হলো, যেমন এই বছর আমার পোল্যান্ডে যাচ্ছি সেপ্টেম্বরে, ওখানে হুসেন ভাই আছে, উনি আগে আমাকে বলে যাবে, আমাকে আগে সময় দিবেন। ইউরোপ কান্ট্রিতে যাওয়া সো টাফ, কিন্তু ওখানে আমাকে ইউনিভার্সিটির একটা সার্টিফিকেট দিবেন, বললো যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এরকম দিই, ওখান থেকে সার্টিফিকেট। আমি কানাডা থেকে সার্টিফিকেট নিয়েছি, কানাডা ফিল্ম ফেস্টিভ্যাল থেকে নিয়েছি। আমেরিকাতে পেয়েছি আমি, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস থেকে আমি পেয়েছি, মৌসুমী ম্যাডামও পেয়েছে। তো দুবাই থেকে আমি পেয়েছি। এই গল্প আমি আসতে চাই, এই গল্প তো শেষ হবে না। মৌসুমী আপু এবং আপনার মধ্যে যে বন্ডিং বা সুন্দর সম্পর্ক, সেটা নিয়ে অনেক অনেক কথা বলে, আপনি এটা নিয়ে কি বলবেন? আমি আসলে গুজব নিয়ে কিছু বলতে চাই না, কারণ এত বলা হয়ে গেছে, এটা রাস্তাঘাটে আমি আসলে চলতে পারছি না। বিষয়টা সিম্পল। চিত্রনায়িকা মৌসুমী একজন প্রিয়দর্শনী, নট অনলি মি, আমার কাছে না, সবার প্রিয়দর্শনী। তার সাথে আমি প্রথম কাজটা আমার হয়েছিল 23 সালে, এটা তো 25 শেষ, 26-এ চলে আসলাম। ওটা একটা বড় কাজ, এটা আসছে খুব রিসেন্টলি, আসবে বড় পর্দায়। তো এই কাজটার পর সেকেন্ড বার আবার একটা বিজ্ঞাপন বানাবো। আমেরিকা থেকে বললো যে একটা বিজ্ঞাপন করে দিবেন, মৌসুমী ম্যাডামকে নিবেন আর কাঞ্চন ভাই আর আপনি, 3 জন। আমি মৌসুমী ম্যাডামকে বললাম হ্যাঁ ওকে। কাঞ্চন ভাইকে ফোন দিলাম, কাঞ্চন ভাই আবার লন্ডনে ছিল, বললো যে আমি করে দিব, তুই আমার টিকিট পাঠাই দিস। উনি এর আগে আমার বিজ্ঞাপন করেছেন, আমার কাজ করেছেন। তো ইলিয়াস কাঞ্চন মৌসুমীকে দিয়ে যদি করে, এটা আরো ধামাকা একদম। তো সো আমি সব গল্প টল্প রেডি করলাম, আর আমার উপর ওদের এত আস্থা, কারণ সবাই আমার কাজ দেখেছে। বিশেষ করে মৌসুমী ম্যাডাম আমার অ্যাক্টিং অনেক পছন্দ করেন, উনি নিজে বলছে হাসান ভাই আপনি দারুণ অ্যাক্টিং করেন, আপনি ডিরেকশন, প্রযোজনা, রাইটিং এগুলো বাদ দিয়ে শুধু অ্যাক্টিং করে, অ্যাক্টিং এর দরকার আছে। এইখানে আমি আরেকটু ইন্টারাপ্ট করতে চাই। আপনি শুরুতে বলেছিলেন যে 1:4, মানে আপনি একই সাথে একজন অভিনয় শিল্পী, একজন নির্মাতা, একজন প্রযোজক, একজন রাইটার। সো যে 1:4 যে কথাটা বললেন, এখানে সবকে সমানুপাতে নাকি এখানে কিছুটার মানে আনুপাতিক হার বেশি? না, আনুপাতিক। আমি তো আসলে মূলত প্রথম আমি মিডিয়াতে আসছি তো প্রযোজনা দিয়ে, ইনভেস্ট। ওকে। সেকেন্ড হচ্ছে যখন কাউকে নাটক লিখতে দেই, টাকা নিয়ে যায়। একটা সিরিয়াল লিখতে দিচ্ছি, 1, 2, 3, 13, 14, 15 দৃশ্য লেখার পর 43, 44, 45 মধ্যে দৃশ্য নাই, শুটিং করতে যায় ডিরেক্টর দেখা যায় এই অবস্থা।
তখন আমি তেমন লেখালেখি করি আগে থেকে, লেখা শুরু করলাম। তারপর আরটিভির আশিক ভাই যখন বললো যে তুমি ক্যারেক্টার করো, আমি মন থেকে একটা ক্যারেক্টার করলাম এবং জনপ্রিয়তা পেলাম। তারপর হলো যে রাইটার হলাম, প্রডিউসার হলাম, অ্যাক্টর হলাম। এইভাবে আস্তে আস্তে 4টা জিনিস এই যে আপনি তাহলে কোনটাকে এগিয়ে রাখবেন? আমি তো আপনার অভিনয় শিল্পী সত্তা না, অভিনয় শিল্পী সত্যটা আমাকে তো চেনে, আর আমি এটাতেই আছি এখন, কারণ প্রচুর ডিরেকশন দিয়েছি, প্রচুর প্রডিউস লিখেছি, করেছেন। এখনো প্রযোজনা থাকবে, কারণ আমার অলমোস্ট 3 crore আমার রানিং আমার ইনভেস্ট থাকে। এই সিরিয়াল, ওই সিরিয়াল, সিঙ্গেল, বড়, এই আবার ইউটিউব চ্যানেলে। এখন তো অনেক বড় প্রশ্ন করব, হ্যাঁ, টাকার উৎস কি? 100% টাকার উৎস হাসান জাহাঙ্গীর, ইনকাম, উপরওয়ালার দয়া, মানুষের ভালোবাসা আর কাজ। আপনার অন্য কোনো বিজনেস আছে? হ্যাঁ, আমার হচ্ছে ব্রডব্যান্ড বিজনেস আছে, তারপর হচ্ছে কেবল বিজনেস আছে, ল্যান্ড বিজনেস আছে, পাশাপাশি আরো। বাহ বাহ। হ্যাঁ, তো আমি যেই টাকাটা ইনকাম করি ট্যাক্স ব্যাট আগে দেই, কারণ তুমি জানো যে আমি একটা চ্যানেলের সিইও ছিলাম হ্যাঁ, দীর্ঘদিন, মোর দেন 7 ইয়ার, দুইবারে মিলা। তো 17 থেকে 22-23 পর্যন্ত বা 16 থেকে এরকম। সো আমি নীতিতে অটল। আমি যে ইনকাম করি আমি মনে করি ট্যাক্স হচ্ছে একটা আমার পরিচ্ছন্নতার একটা, যেমন আমি জাকাত দেই, ফেতরা দেই, ট্যাক্সও প্রত্যেকটা মানুষ দেওয়া উচিত। আমি বই বেশি দেখেছি, ট্যাক্স ফাইল ক্লিয়ার মানে ইজ ভেরি নাইস ম্যান। তো সো অল ইজ ওকে। তো আমি কেন এটা ফাঁকি দেবো? আমি তো ইনকাম করছি। তারপর আমার ইনকামের বাড়তি অংশটা, যেটা বাড়তি, কি বাড়তি? তুমি প্রযোজক, আমাকে নাটক দিলা, এখন একজন লিখবে, একজন ডিরেকশন দিবে, একজন অ্যাক্টিং করবে, একজন প্রযোজনা করবে, এখন 4টা। তো আমি তো 4টা টাকা একা পাচ্ছি। ওকে, আমি একটা সিরিয়াল বানাচ্ছি, আপনি নিজেই নিজেকে পে করছি। আমি লিখলে 15,000 টাকা নিচ্ছি, আমি ধরে নিই যে এটা আমার। ডিরেকশন দিলে 15,000 নিচ্ছি, অ্যাক্টিং করলে 15,000 নিচ্ছি। তো এই যে 4টা প্রযোজনা করলে 15,000 নিচ্ছি। আমি যদি 90,000 টাকা একটা নাটকে নিই, 4 × 60,000 তো আমার একটি পড়বে। এখন আমি যদি একদিনে 4টা পর্ব করি, 4/60 2-2.5 লাখ টাকা আমি একদিনে কামাই। তো এইটা হচ্ছে মাই পলিসি। এবং আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, লেখা এত কষ্ট। এমনও হয়ে যা আমি সন্ধ্যায় এশার নামাজ পড়ে লিখতে বসলাম, ফজর আজান দিচ্ছে, আমি লিখতেছি, এসে ফজর নামাজ পড়ে 2 ঘন্টা ঘুমিয়ে আবার শুটিং এ চলে গেলাম। শুটিং 9টা প্যাক আপ করে সারাদিনের আবার কাজা নামাজ পড়ে, এশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, ফজর নামাজ পড়ে আবার শুটিং এ ঢুকে গেলাম। ওখান থেকে আবার ফোনে এডিটর বলে দিলাম, অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দিলাম। আমি দীর্ঘদিন প্রায় 20 বছর হয়ে গেল, আর বেশি হয়ে যাবে, একটা না কাজের। কারণ একসাথে 2 থেকে 3টা সিরিয়াল একসাথে লিখা, ডিরেকশন, অ্যাক্টিং, এডিটিং, মিউজিক, সেটআপ, খুবই প্রচুর পরিশ্রম করেছি। এবার আমি তো অন্য গল্পে যাব। আজকে আপনি যে ব্ল্যাক পাঞ্জাবি পরেছেন, ব্ল্যাক সানগ্লাস পরেছেন, মানে সানগ্লাস তো ব্ল্যাকই হয়, যাই হোক, বাই দ্য ওয়ে। সো আমার একটা প্রশ্ন, মাত্রই তো নির্বাচন শেষ হলো, নতুন সরকারের সময় আমরা রয়েছি। নেক্সট টাইম 5 ইয়ার্স পর যখন আবার নির্বাচন হবে, আপনি কি রাজনীতি করবেন, ইলেকশন করবেন? এইটা আসলে বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? যেই সরকারে আসুক, আমি হাসান জাহাঙ্গীর, এখন পর্যন্ত আমার সাইনবোর্ড, আমি শিল্পী। এই পর্যন্ত অভিনয়ের বাহিরে আমার কোনো পার্টির পক্ষে আমি সাপোর্টও করি না, নির্বাচনী প্রচারণা যায় নাই, পার্সোনাল কোনো কাজেও যায় নাই। আমি আমার দায়িত্বে থাকি। আমি মনে করি আমি শিল্পী, শিল্পীদের কোনো দল নেই, তারকা, যেটা ববিতা আপা বলেন। আমি আমার এই ইমেজটাকে ধরে রাখতে চাই যতদিন যাওয়া যায়। রাজনীতিতে আপনার আগ্রহ খুব একটা নেই, বাট দ্যাটস গুড। বাট এখানে একটা বাট আছে দর্শক, এখানে একটা বাট আছে। যুগের সাথে তাল মিলে যখন আমি মনে করব যে আমার দায়বদ্ধতা থেকে আই হ্যাভ টু ডু দিস থিং, অর তখন কি করব সময় বলে দিবে। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড যদি খুঁজে, কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমি এই দেশের নাগরিক। আমার মনে হয় যাকে ভোট দিলে দেশের উপকার হবে, আমি ভোটের দিন জাস্ট একটা ভোট দিয়েছি, কাউ কমিটমেন্টও করি না, কাকে দিব সেটাও জানি না। ভোট দেওয়ার দায়িত্ব আমি দেই, কে পাস করলে ডাজ নট ম্যাটার। কতদিন আর বাংলাদেশে থাকছেন?
আমি ইনশাল্লাহ এই ঈদের পরে আমার মালদ্বীপের শো, এরপরে ঈদে কানাডাতে শো, এরপরে আমেরিকাতে, এর মধ্যে লন্ডনে আছে, পোল্যান্ডে আছে, দুবাইতে আছে। তো এইগুলো আমার চক আউট করা। আচ্ছা, সো এই ট্যুরের মধ্যে আপনি থাকবেন এবং আপনার কাজ এর মধ্যে কাজ, এই যে আমি এখন যেমন একচিটিয়া ঈদের কাজগুলো করছি, অলমোস্ট এই ঈদে আমার 6 থেকে 7টা 7 পর্ব নাটক যাবে। আচ্ছা, এগুলো কি আপনার লেখা? আমার লেখা, ডিরেকশন, প্রযোজনা, অ্যাক্টিং ও সব আপনার? আমার না, আমি কোন আবার চ্যানেলে বড় আমরা আর্টিস্ট দেখতে পাবো? নিচ্ছি। যেমন এবার আমি একটা মার্জুক রাসেলকে নিয়ে একটা প্রোডাকশন করলাম, মার্জুক আরে রাসেল, বাহ, দারুণ। তারপর করলো সুমন পাটোয়ারি, মাসুম বাসার, বাহ। তারপরে এরকম আর্টিস্ট। আরেকটা করলাম বাচ্চু, ওই যে বাচ্চু করলো, তারপর করলো ইমু শিকদার করলো, মুকিত জাকারিয়া করলো, রকিব ভাই, তারপরে এটা একটা করলো মোরসানি ভাইকে নিয়ে। এগুলো কি বেশিরভাগ কমেডি বেস? না, ওইটা অনেকের ধারণা যে হাসান জাহাঙ্গীর নাটক মানে কমেডি না, কিন্তু আমি এই যে অ্যাওয়ার্ড গুলো নিচ্ছি ম্যাক্সিমাম কিন্তু নাটকের জন্য নিচ্ছে, কমেডি হিসেবে না। কমেডি করা আমার কাজ না, আমি কমেডিয়ান না। ক্যারেক্টার যদি আমার কমেডিয়ান করি, ক্যারেক্টার যখন, এই যে আমার সাথে বাংলাদেশের এত বড় বড় লিজেন্ড আর্টিস্টরা আমার কো আর্টিস্ট, আমার হিরোইন, আমি তাদের হিরো। কে? মৌসুমী আপা আপাতত বাক্সবন্দি রাখলাম, আমার নায়িকা পপি, আমার নায়িকা শিমলা, আমার নায়িকা মেহজাবিন, আমার নায়িকা শখ, আমার নায়িকা বাদন, আমার নায়িকা ওয়াসরা। কে নাই? ইদানিং যারা করছে, ইয়ং যারা আসছে, তারাও তো অনেকে। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে একটু আগে তুমি বললে যে তো আপনার বয়সটা মেট্রিকটা বলেন, এই জন্য আমি স্থগিত রেখেছি। যাই হোক, তো কাজটা আমি মনে করি কাজ আমি কিন্তু একটার কমেডি করিনি। আমার সাথে যায় এরকম গল্প কিন্তু চ্যানেল সিলেক্ট করে দেয় যে হাসান জাহাঙ্গীর এইবার আপনি এই নাটকটা করেন, দেখেন এই কয়েকজনের কাকে নিয়ে করা যায়, ডিরেক্টর কাইমো। সব নাটক যে আমি ডিরেকশন দিই সেটাও না। একটা কাইসার আহমেদ দিল, একটা আদিত্য জনিক দিল, একটা আমাদের দুদুল ভাইয়ের ওয়াইফ দিল, একটা দিল। আমি হচ্ছে কাউকে না পেলে দেন আমি আচ্ছা ঠিক আছে, আমি তো জানা আমার যে আমার ডিরেকশন তো আমি জানি না, তখন আমি মুভ করি। আর আমি যেরকম অ্যাক্টিং করি ডিরেকশন দিতে চাচ্ছি না, এই হচ্ছে বিষয়। আপনার একটা দীর্ঘ সময়ের পথ চলা, মানে প্রায় 4 দশকের মতো। হ্যাঁ, সো এই লম্বা সময় ধরে, এতদিন ধরে যেহেতু ইন্ডাস্ট্রিতে আছেন, আপনার অনেক গল্প, সেই গল্প হয়তো এক বসাতে পুরোটা জানা একদমই অসম্ভব ব্যাপার। কিন্তু আপনার যেই টাইমলাইন গুলো আপনি বললেন, একটার পর একটা শো, 2টো ঈদে রয়েছে, এরপরে রয়েছে, প্রত্যেকটি শো সাকসেসফুলি শেষ করুন এবং অনেক ভালো ভালো কাজের উপহার দিন, সেই প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের একটা কথাই বলবো যে গুজবে কান দিবেন না। সেলিব্রিটিদের নিয়ে কিছু করার আগে, নিউজ করার আগে, মূল দ্বারা যেভাবে নিউজ করে আপনারা এই টাইপের নিউজ করবেন, জেনে শুনে করবেন। কারণ আমরা বিশেষ করে সেলিব্রিটিরা বাংলাদেশকে ডমিনেট করে, বহির্বিশ্বে মূল্যায়ন করে। তারকারা হচ্ছে আকাশের তারকা, যেমন ধরা যায় না, শিল্পীদের আমি মনে করি ধরা যায় না। তাদের নিয়ে ভিউর জন্য আপনারা এমন কিছু করবেন না যেটা আমাদের জন্য মানহানিকর হয়। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আবারও অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকুন, আবারও দেখা হবে নিশ্চয়ই। আমি বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো ICCL প্রেজেন্স TBS স্পটলাইট থেকে। দেখা হচ্ছে আবারও। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর সবসময় থাকুন TBS এর সঙ্গে।